আচ্ছা, বিশ্ব কি ইসরায়েলকে এখন অন্য চোখে দেখতে শুরু করেছে? আজকের আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। আমরা এমন একটা সোর্স দেখব যেখানে বলা হচ্ছে দশকের পর দশক ধরে ইসরায়েল যে একটা ইমেজ তৈরি করেছিল সেটা নাকি এখন ভেঙে পড়ছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আর এই পুরো আলোচনার মূলে কিন্তু একটাই প্রশ্ন। আচ্ছা, ইসরায়েলের যে দীর্ঘদিনের ভিকটিম ইমেজ, সেটা কি আর কাজ করছে না? সোর্সেসগুলো কি বলছে চলুন সেটাই দেখা যাক। তো চলুন শুরু করা যাক এই গ্লোবাল পারসেপশনের পরিবর্তনটা দিয়ে। আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ইসরায়েলের বছরের পর বছর ধরে নিজেকে ভিকটিম হিসেবে দেখানোর যে স্ট্র্যাটেজি সেটা আন্তর্জাতিক পর্যায়ে এখন আর আগের মতো পাত্তা পাচ্ছে না। ব্যাপারটা এমন না যে এই পরিবর্তনটা খুব ধীরে ধীরে হয়েছে। সোর্সটা কিন্তু জোর দিয়েই বলছে রিসেন্ট কিছু ঘটনা মানুষের মনে এমনভাবে দাগ কেটেছে যে ইসরায়েলের ইমেজটা এখন ভিকটিম থেকে ঘুরে গিয়ে অ্যাগ্রেসর বা আগ্রাসী হিসেবেই বেশি পরিচিতি পাচ্ছে। এখন এই যে ধারণার বদল, এর সবচেয়ে বড় প্রমাণটা নাকি পাওয়া যাচ্ছে খোদ আমেরিকার ভেতরেই। ভাবা যায়, ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু সেই আমেরিকাতেই নাকি সাপোর্টে একটা বড়সড় ফাটল দেখা দিয়েছে। সোর্সটা অন্তত তাই বলছে। একটা ডেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। পিউ রিসার্চের একটা স্টাডি বলছে প্রায় 60% আমেরিকান এখন ইসরায়েলকে আর ভালো চোখে দেখছেন না। যেটা কয়েক বছর আগেও হয়তো কেউ ভাবতেই পারত না, সেটাই এখনকার বাস্তবতা। আর এই বদলটা যে কতটা সিরিয়াস সেটা বোঝা যায় যখন দেখি এর আঁচ একেবারে রাজনীতির কেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে। যেমন ধরুন ক্যান্ডেস ওয়েন্স, যিনি ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হিসেবেই পরিচিত, তিনিও এখন ইসরায়েল ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করছেন। এটা কিন্তু মার্কিন রাজনীতিতে একটা বিরাট বাঁক বদলের সংকেত। ব্যাপারটা কিন্তু শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নেই। এই মনোভাবটা এখন পলিসি লেভেলে চলে যাচ্ছে। যেমন সেনেটর বার্নি স্যান্ডার্সের মতো নেতারা কংগ্রেসে বিল আনছেন ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করার জন্য। মানে সমালোচনাটা এখন রীতিমতো আইনে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হল, মানুষের মনোভাব এতটা বদলে যাচ্ছে কেন? এর উত্তর পেতে হলে আমাদের সোর্সে উল্লেখ করা কিছু ভয়ঙ্কর অভিযোগের দিকে তাকাতে হবে। নজিরবিহীন নৃশংসতা আর যুদ্ধাপরাধের অভিযোগগুলোই কিন্তু এই সব কিছুর মূলে। এখানে একটা ইন্টারেস্টিং কন্ট্রাস্ট আছে। একদিকে দেখুন, ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ নিজেদেরকে বলে বিশ্বের সবচেয়ে নৈতিক শক্তি, আর অন্যদিকে তাদের বিরুদ্ধেই যে অভিযোগগুলো উঠছে সেগুলো শুনলে এই দাবির সাথে একটা বিরাট ফারাক চোখে পড়ে। সোর্সে যে অভিযোগগুলোর লিস্ট দেওয়া হয়েছে সেগুলো কিন্তু শিউরে ওঠার মতো। সাংবাদিক, ডাক্তার, এমনকি জাতিসংঘের কর্মীদের টার্গেট করা, টর্চারকে একটা স্টেট ডকট্রিন বা রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করা, কনসেন্ট্রেশন ক্যাম্প চালানোর অভিযোগ, এমনকি বেসামরিক এলাকায় নির্বিচারে বোমা ফেলা আর শিশুদের ওপর নির্যাতন ও তাদের আটকে রাখার মতো গুরুতর অভিযোগও রয়েছে। লিস্টটা আসলে অনেক লম্বা। বিশেষ করে সাংবাদিকদের টার্গেট করার ব্যাপারটা ভাবার মতো। সোর্স একটা ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে। বলা হচ্ছে এই সংঘাতে যত সাংবাদিক মারা গেছেন সেই সংখ্যাটা নাকি প্রথম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুটো মিলিয়েও মোট নিহতের চেয়ে বেশি। এটা কিন্তু সরাসরি মিডিয়াকে টার্গেট করার অভিযোগকেই অনেক বেশি জোরালো করে তোলে। শুধু সাংবাদিকরাই নন, আন্তর্জাতিকভাবে প্রোটেক্টেড কর্মীরাও কিন্তু নিরাপদ নন। সোর্সে উল্লেখ করা হয়েছে যে গাজায় ১৫০রও বেশি ইউএন কর্মী মারা গেছেন। এটা তো সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জাতিসংঘের একটা রিপোর্ট যেটা জেনেভায় পেশ করা হয়েছিল বিষয়টাকে আরও গভীরে নিয়ে গেছে। রিপোর্টটা থেকে একটা লাইন কোট করা যাক। সেখানে বলা হয়েছে, নির্যাতন এখন আর কোনো ব্যতিক্রম নয়, এটা একটা রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। এটাই এখনকার নিয়ম, এটাই ফর্মুলা। এই কথাটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত দেয় যে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা সিস্টেম্যাটিক ব্যাপার। আর এই রিপোর্টে নির্যাতনের যেসব ভয়াবহ ডিটেলস দেওয়া হয়েছে তার মধ্যে আছে মারধর, যৌন হয়রানি, এমনকি মেটাল অবজেক্ট বা কুকুর দিয়ে ধর্ষণের মতো অভিযোগ। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, সোর্সের দাবি অনুযায়ী এই ধরনের নির্যাতন নারী পুরুষ এমনকি শিশুদের ওপরও চালানো হয়েছে।
ব্যাপারটা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সোর্স দাবি করে যে কিছু সৈন্য নাকি নিজেরাই এসব কাজের ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, যেমন ধরুন কোনো বাড়ি বোম দিয়ে উড়িয়ে দেওয়া বা সাধারণ মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, এমনকি নিহত বা উচ্ছেদ হওয়া নারীদের পোশাক পরে নাচার দৃশ্যও নাকি দেখা গেছে। 1 বছরের শিশুর ওপর নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। এটা থেকে কি বোঝা যায়? একটা গভীর দায়মুক্তির সংস্কৃতি, যেখানে অপরাধীরা মনে করে তাদের কিছুই হবে না। এই যে একটা দায়মুক্তির সংস্কৃতির কথা বললাম, সেটার আইনি ভিত্তি বা পরিস্থিতিকে আরও জটিল করার জন্য একটা নতুন আইনের কথাও কিন্তু সোর্সে উল্লেখ করা হয়েছে। আর এই আইনটাকে অনেকে একটা সিস্টেম্যাটিক প্রবলেমের বড় প্রমাণ হিসেবে দেখছে। আইনটা হলো মৃত্যুদণ্ড আইন, যেটা নাকি 2026 সালের 30শে মার্চ পাশ হয়েছে। এই আইন অনুযায়ী সামরিক আদালত টেরোরিজমের অভিযোগে দোষী ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে পারবে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, টেরোরিজমের সংজ্ঞার মধ্যে পাথর ছোড়ার মতো কাজও পড়তে পারে। আর এই আইনটা কিন্তু শুধু ফিলিস্তিনিদের জন্য, ইসরায়েলিদের জন্য নয়। আর এই আইনের প্রয়োগের টাইমলাইনটাও দেখুন। কাউকে দোষী সাব্যস্ত করার পর 90 দিনের মধ্যে বা সর্বোচ্চ 180 দিনের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এত দ্রুত পুরো প্রক্রিয়াটা শেষ করার মানে হল জেদেরও বিচার পাওয়ার সুযোগটা কিন্তু অনেক কমে যায়। তাহলে প্রশ্ন আসে, এই সব কিছুর পেছনে আসল উদ্দেশ্যটা কি? এখানেই সোর্স একটা বেশ বিতর্কিত থিওরি সামনে আনছে। থিওরিটার নাম গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল। আর এই থিওরি অনুযায়ী যা কিছু হচ্ছে তার কোনো কিছুই আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়। তো এই থিওরির মূল বক্তব্যটা কি? সোজা কথায়, বর্তমান যুদ্ধটাকে আসলে একটা অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী সম্প্রসারণবাদী নীতির জন্য। আর এর ফাইনাল গোল বা শেষ লক্ষ্য হল আশপাশের এলাকা দখল করে একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তৈরি করা। এই থিওরির সপক্ষে প্রমাণ হিসেবে সোর্সটা গাজা আর লেবাননের মধ্যে একটা ভয়ঙ্কর মিল দেখাচ্ছে। দু জায়গাতেই নাকি একই স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে। কি সেই স্ট্র্যাটেজি? সাধারণ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট সব ধ্বংস করে দেওয়া, বাফার জোন তৈরি করা আর সেখান থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করা। এই যে কাজের ধরনের মিল, এটাই নাকি একটা বড় পরিকল্পনার দিকেই ইঙ্গিত দিচ্ছে। লেবাননে এই স্ট্র্যাটেজির ফলটা কি হয়েছে? সোর্সের ডেটা অনুযায়ী এর মানবিক মূল্য ভয়াবহ। 10,000-এরও বেশি মানুষের মৃত্যু আর প্রায় 10 লাখ মানুষ ঘর ছাড়া। এমনকি 75টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্রের উপর হামলা হয়েছে। আর এই পুরো বিষয়টা নিয়ে জাতিসংঘের একজন বিশেষজ্ঞের একটা সতর্ক বার্তাও সোর্সে তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, আন্তর্জাতিক আইনকে এভাবে অগ্রাহ্য করা থামবে না। এটাকে যদি এখনই না থামানো হয়, তাহলে এটা আরও অনেক দূর ছড়িয়ে পড়বে। তার মানে এর প্রভাবটা শুধু এই একটা অঞ্চলেই আটকে থাকবে না। সবকিছু মিলিয়ে শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যদি আন্তর্জাতিক নিন্দা, প্রতিবাদ এগুলোই যথেষ্ট না হয়, তাহলে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা নিশ্চিত করার উপায়টা কি? সোর্সটা নিষেধাজ্ঞা বা আরও কড়া পদক্ষেপের কথা বলছে বটে, কিন্তু এর আসল সমাধান কি? এই প্রশ্নটা নিয়েই হয়তো আমাদের সবাইকে এখন ভাবতে হবে।